বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ পহেলা জুন, রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে অবশ্যই আপনারা সেটি কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই অবগত আছেন আমি মূলত আমার বিনিয়োগকারী ভাই বোনেরা এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত মেম্বার রয়েছেন এবং আমার চ্যানেল যারা আমাকে নিয়মিত শোনেন তাদের অনুরোধের স্টক নিয়ে মূলত আমি কথা বলে থাকি। সুতরাং আপনারা কমেন্টস করে অবশ্যই আমাকে জানালে আমি কথা বলবো আপনাদের অনুরোধের স্টক নিয়ে। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে মার্কেটের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মার্কেটের টার্নওভার। আপনারা যদি মার্কেটের টার্নওভার দেখেন, গত দিনে মার্কেটের টার্নওভার ছিল 247 কোটি টাকা। পর্যায়ক্রমে সেটি কমে যাচ্ছে। আজকে কিন্তু সেটি কমে হয়েছে 235 কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় আজকে কিন্তু প্রায় 12 কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে। মার্কেটে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা স্বাভাবিকভাবে আজকে বেশি থাকবে, কারণ মার্কেটে আজকে পজিটিভ মুভমেন্ট দিয়ে শেষ হয়েছে। 203টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 113টি এবং আনচেঞ্জড সেটি কিন্তু হিউজ পরিমাণে 85টি স্টক কিন্তু আজকে আনচেঞ্জ ছিল, অর্থাৎ মার্কেটে 50% স্টক আপ ট্রেন্ডে ছিল। আর মার্কেটের সূচনা যেটি সেটি গতদিনের মতোই আমরা গ্রিন ক্যান্ডেল দিয়ে সূচনা হতে দেখেছি 4637 এবং মার্কেট 30 পয়েন্ট পজিটিভ দিয়ে 4668তে এই জায়গায় মার্কেট ক্লোজ করেছে। মার্কেটের টপ গেনার, টপ 10 যেটি লিস্ট সেখানে যদি আমরা দেখি তাহলে দেশ গার্মেন্টস এই স্টকটি হল্টেড করেছিল। গতদিনে আমরা দেশ গার্মেন্টস নিয়ে কথা বলেছিলাম। আমাদের দেশ গার্মেন্টসটা বেশ ভালোভাবেই প্রাইস অ্যাকশন করেছে। এরপরে আমরা নতুন করে আজকে সাশা ডেমিনিসকে দেখলাম হল্টেড হতে। এরপরে এনটিসি জেড ক্যাটাগরির স্টক প্রাইস অ্যাকশন ধরে রেখেছে। এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এই স্টকটি প্রাইস অ্যাকশন করেছে। আর যে স্টকগুলো প্রাইস অ্যাকশন করেছে সেটি খুবই কম, আপনারা নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। প্রাইস অ্যাকশন কিন্তু খুবই কম হয়েছে মার্কেটের স্টকগুলোতে। আজকে টপ 10-এ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে দেখতে পাচ্ছি। ব্যাংকিং সেক্টরে আজকে ভালো মুভমেন্ট ছিল, সেইখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 50 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। এছাড়া টপ গেনার লিস্ট সেক্টর বাই আমরা যদি দেখি সেখানে টেক্সটাইল সেক্টর কিন্তু 31টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 13টি এবং ইকুয়াল ছিল 14টি। ইন্স্যুরেন্স সেক্টরের 28টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 12টি। আচ্ছা, ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনাদেরকে একটু না বললেই না। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ফাইন্যান্সিয়াল রিপোর্ট কাউন্সিলের একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দেশের যে পুঁজিবাজারের বীমা খাত এবং অর্থনীতির উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং সবাই বীমা খাতের উন্নয়ন এবং পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়নে বীমা কোম্পানি সমূহের অবদান বৃদ্ধির বিষয়ে এ সময় বিস্তর আলোচনা হয়েছে। পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি সমূহের আর্থিক বিবরণী স্বচ্ছতা ও যথাযথতা নিশ্চিতকরণে অডিটের দায়িত্ব নিরূপণ ব্যবস্থা গ্রহণপূর্বক সার্বিকভাবে আর্থিক বিবরণীর মান উন্নয়নের বিষয়ে কিন্তু আজকে আলোচনা হয়। সবাই মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ যে সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ফাইন্যান্সিয়াল রিপোর্ট কাউন্সিলের মধ্যে তিনি বলেছেন যেটি যে সমন্বয় বৃদ্ধি করতে হবে, আর্থিক বিবরণীর মনোনয়ন এবং পুঁজিবাজার, বীমা খাত ও অর্থনীতির উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তিনি আজকে এসেছিলেন, এই বিষয়ে আসলে কথা হয়েছে। তো এরপরে আমরা একটু চার্ট নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে কথা বলে আপনাদের অনুরোধের যে স্টক সেই স্টকের আলোচনায় ফিরে যাব। আমরা চার্ট নিয়ে আপনাদেরকে একটু দেখতে, এই যে চার্টের আপ ট্রেন্ড স্বাভাবিকভাবে বলেছিলাম যে 4800-র উপরে একটা ক্লোজ দিতে হবে। স্বাভাবিকভাবে 4805 থেকে 4820 এই জায়গাটা একটা ব্যারিয়ার রয়েছে, বাধা রয়েছে। এটাকে সাকসেসফুল ব্রেকআউট করলে মার্কেটে
আমরা 5200 পর্যন্ত একটা সুন্দর মুভমেন্ট দেখতে পাবো। তার আগে হয়তো একটা ছোট বাধা থাকবে 5900 9,500, তবে সেই বাধাগুলো খুব বেশি একটা ইফেক্টিভ হবে না, কারণ মার্কেটে এই মুহূর্তে আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন মার্কেটের কিন্তু বেশ প্রাইস অ্যাকশন কিন্তু হচ্ছে না, অর্থাৎ হল্টেড প্রাইস কিন্তু স্টক কিন্তু খুবই কম। আমরা যদি আপনাদেরকে একটু বলি যে গত দিনের মার্কেট এর আগে একটা 62 পয়েন্টের মতো মার্কেট পজিটিভ নেগেটিভ হয়েছিল। সেই দিন কিন্তু আমার প্রায় 35,000 টাকা লস কাভার করে। আজকে কিন্তু আমি দেখতে পেলাম গত দিন এবং আজকে, গত দিনে আমার মাত্র 2200 না 2300 টাকা লস কাভার হয়েছে, আজকে 1800 টাকার মতো লস কাভার হয়েছে। তো মার্কেটে পজিটিভ মুভমেন্টে থাকলেই যে আপনার পোর্টফোলিওটা নেগেটিভ ট্রেন্ড থেকে বের হয়ে যাবে হঠাৎ করে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই জন্য আপনাকে ওই যে শেয়ার সিলেক্টেডটা ঠিক থাকতে হবে, একই সঙ্গে মার্কেটের স্টকগুলোর প্রাইস অ্যাকশন মুভমেন্ট থাকতে হবে। আজকে কিন্তু যে স্টকগুলোর প্রাইস অ্যাকশন মুভমেন্ট নাই, সেই স্টকগুলো কিন্তু অধিকাংশ স্টকেরই প্রাইস মুভমেন্ট নাই, যার কারণে কিন্তু আপনার স্টকগুলোর বাজার পজিটিভ থাকা সত্ত্বেও মার্কেট কিন্তু আপনার পোর্টফোলিওতে একটু বেশি একটা ইফেক্ট পড়েনি। অর্থাৎ এইভাবে যদি ইন্ডেক্সকে বাড়িয়ে নেওয়া হয় বা বাড়াই দেওয়া হয় ফেক ভাবে, তাহলে কিন্তু আসলে আমাদের খুব বেশি একটা লাভ হবে না। ওই যেটি বললাম যে 62 পয়েন্ট বা 56 পয়েন্ট নেগেটিভ থাকলেও 35,000 টাকা লস রিকভার হয়েছে। সেক্ষেত্রে আমি দেখেছিলাম আমার বিবিএস কাবলস ছিল, হল্টেড হয়ে গেল, বেশ ভালো একটা কাভার হয়ে গেল। তো এরকম আর কি, যে স্টক প্রাইস অ্যাকশনে থাকতে হবে। তো যাই হোক, আমরা আপনাদের অনুরোধে যে 10টি স্টক রয়েছে, বিশেষ করে প্রথমেই বিপিপিএল, এই বিপিপিএল নিয়ে আপনার সাথে একটু কথা বলি। বিপিপিএল নিয়ে আমি বেশ কয়েকবার আপনাদের সাথে কথা বলেছিলাম এই বারাকা পতেঙ্গা নিয়ে। বারাকা পতেঙ্গার যে বিষয়টি, কারেকশন জোন শেষ করেছে ইতিমধ্যে, তবে এখন পর্যন্ত মুভমেন্টে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আমি দেখিনি, কারণ গত দিনের হাইয়ের উপরে কিন্তু সে ক্লোজ দিতে পারেনি। স্বাভাবিকভাবেই এইখানটাতে আমি মনে করি যে 14 টাকা 90 পয়সা ডাউন ট্রেন্ড এবং 14 টাকা 60 পয়সা এই জায়গাতে এসে স্টকটি সাপোর্ট নিতে পারে, কারণ হিস্টোগ্রামের বারে কিন্তু তার সেল সিগন্যাল রয়েছে। সুতরাং এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। কেউ যদি এন্ট্রি জোন হিসাবে স্টকটি নেন, তাহলে আমি বলবো যে 14 টাকা 60 পয়সা, ইভেন আরো সব থেকে ভালো হয় 14 টাকা 30 পয়সা, এই জায়গাতে স্টকটি এন্ট্রি নিলে। আর ভলিউমটা কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্রাজুয়ালি কিন্তু সে ধরে রেখেছে। তো এই ভলিউমটা যদি সে ধরে রাখতে পারে, তাহলে কিন্তু আবার খুব বেশি কারেকশনের সুযোগ থাকবে না। যেহেতু মার্কেটের আর 3 কার্য দিবস আমাদের সামনে রয়েছে, তো এই 3 কার্য দিবসে আমাদের মার্কেটটাকে খুব অবজার্ভ করতে হবে, এবং এই ধরনের স্টকে যাদের বিনিয়োগ রয়েছে তারা অবশ্যই দেখবেন যে স্টকটি ভলিউমটা কন্টিনিউ করে কিনা। যদি ভলিউম থেকে বের হয়ে আসে বা ভলিউম কম করে ফেলে, তাহলে কিন্তু হিউজ কারেকশনের একটি আভাস থেকে যায়। সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনার স্টকের মুভমেন্ট এবং ভলিউমটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আশা করি যেহেতু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মুভমেন্ট রয়েছে, স্টকটি সময়ের সাথে সাথে মার্কেট পজিটিভ ধারায় ফিরে আসলে, স্টেবল হলে অবশ্যই এই বিপিপিএল অর্থাৎ বারাকা পতেঙ্গা সেই যৌবন ফিরে পাবে এবং মার্কেটের সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর অনেক ভালো সুযোগ তৈরি করে দিবে। এরপরে আমরা ব্যাংকিং সেক্টরে আলোচিত যে স্টকটি সবসময় আমরা দেখি সাধারণ বিনিয়োগকারীদের, সেটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকের বিষয় যেটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মিডল্যান্ড ব্যাংকের আরএসআইটা রিস্কি জোনে রয়েছে। এটি অবশ্যই এন্ট্রি জোন হিসেবে সাধারণ বিনিয়োগকারীদের কাউন্ট না করার জন্য অনুরোধ করব। এখানে স্টকটি 25 টাকা থেকে 24 টাকা, এই জায়গাটা স্টকটি সব থেকে ভালো নিরাপদ এন্ট্রি জোন হবে। যাদের এন্ট্রি নিতে ইচ্ছা করে বা স্টকটি ভালো লাগে, আমি বলবো যে স্টকটি এইখানে আসলে আপনারা অবশ্যই এন্ট্রি নেবেন। স্টকটি আজকেও কিন্তু প্রাইস অ্যাকশন করেছে, একই সঙ্গে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করছে। স্টকটি সব থেকে বড় চমক
সেটি হচ্ছে তার সে ভলিউমটা ধরে রাখে, অর্থাৎ যখনই প্রাইস অ্যাকশনে আসে ভলিউমটা নিয়ে সে প্রাইস অ্যাকশন করে ফেলে। স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে, কারেকশন জোন যেটি বললাম 25 টাকা থেকে 24 টাকা 80 পয়সা, এই জায়গাতে স্টকটির সব থেকে ভালো সেফটি বিনিয়োগযোগ্য একটি জোন হবে। এই জায়গাতে এন্ট্রি নিতে পারলে আপনার প্রফিট টেকিংটাও খুব সহজ হবে, এবং যাদের অবজার্ভ করার বা যারা এন্ট্রি নিতে চান তাদেরকে বলবো এই জায়গায়, আর যারা নিয়ে ফেলেছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই আগামী কালকে স্টকটি যদি 27 টাকা 90 পয়সা থেকে 29 টাকার আশেপাশে টাচ করে তাহলে অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন। এরপরে আপনাদের অনুরোধের স্টক আরেকটি ব্যাংকিং সেক্টরে খুব জনপ্রিয় হয়ে গিয়েছে স্টকটির ডিভিডেন্ড এর কারণে, এবং সেটি হচ্ছে সিটি ব্যাংক। আমরা একটু সিটি ব্যাংকের অবস্থাটা দেখে আসি। সিটি ব্যাংক হিউজ কারেকশনে ছিল, সেখান থেকে আজকে মুভমেন্টে এসেছে, ভলিউমটা পেয়েছে। এই ভলিউমটা আমি কি গতদিন এই সিটি ব্যাংকের কথা আপনাদেরকে বলিনি? আপনারা একটু আমাকে কাইন্ডলি বলবেন। আমি কিন্তু বলেছিলাম। আমাকে অনেকেই বলেন যে ভাই মার্কেটের এই পরিস্থিতি আপনার স্টক শেষ হয় না। আমি তো ভাই খুব বেশি হলেও 70-80টা স্টক নিয়ে কথা বলি মাসে, এর বেশি কথা বলি না। ইভেন আপনি যে 1 বছর সময় ধরে আমার চ্যানেল দেখেন, আমি কিন্তু 70-80টার বেশি স্টকে যাই না। তো 1 বছরে 70-80টা স্টক আলোচনা কি অনেক বেশি বলেন? বাজারে এত 400-র উপরে যেখানে স্টক রয়েছে, আমি 70-80টা স্টক, আমি প্রত্যেকটা সপ্তাহে আলোচনা করি, এবং আমার আলোচনা যেহেতু অনুরোধের স্টক, সেহেতু স্টকটা এমনও হয় যে 1 সপ্তাহে 3 দিন আলোচনা করা হয়ে যায়। কারণ আপনারা জানতে চান। আপনাদের অনুরোধ নিয়েই তো আমি কাজ করি, বা আপনারা আমাকে বলেন বিধায়ই তো আমি কথা বলি। সুতরাং আ একই আমার স্টক তো শেষ হওয়ার কথা না, স্বাভাবিক, তাই না? তো আমি গতদিনেও কিন্তু 2 দিন গতকালকে সম্ভবত সিটি ব্যাংক নিয়ে কথা বলেছি, বা শুক্রবারে কথা বলেছিলাম। তো আমি বলেছিলাম যে এটা সাপোর্ট জোন ধরেছে, এবং এখান থেকে অন্তত একটা টাচ দিতে হবে যে উপরে যেতে চায়, এবং এই 17 টাকা 90 পয়সা এইখানটাতে তার এই 90 পয়সা বা 17 টাকা 30 পয়সা এই জায়গাটা কিন্তু তার সাপোর্টিং জোন, এবং এখানটাকে সে রেসপেক্ট করবে, এবং উঠে যাওয়ার জন্য চেষ্টা করবে। আগামী দিনে আমাদেরকে দেখতে হবে যে ক্যান্ডেল প্রাথমিকভাবে সে ভালো করেনি, কারণ তার হাইয়ের উপরে সে ক্লোজ দিতে পারেনি। 18 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে পারলে ভালো হতো। তবে এখান থেকে আশা করি স্টকটি 19 টাকা পর্যন্ত একটা স্বাভাবিক মুভমেন্টে ফিরে আসবে, এবং এই জায়গা থেকেই সে মুভমেন্টে আসবে। যাদের কাছে রয়েছে, আমি মনে করি যে আপনারা অবশ্যই ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড সবই পেয়েছেন, এবং আগামী দিনে স্টকটি ভালো করবে। ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা আসার সঙ্গে সঙ্গে আমরা সিটি ব্যাংকে আবারও তার প্রাইস অ্যাকশনে ফিরে যেতে দেখব, এবং 19 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু স্টকটি 20 টাকা এই জায়গাতে খুব বড় একটা ডিমান্ড ক্রিয়েট করবে বিনিয়োগকারীদের। এরপরে আমরা কেডিএস অ্যাক্সেসরিজ এই স্টকটির কি অবস্থা আপনাদের দেখি। কেডিএস আমারও ছিল, আলোচনা এর আগেও করেছিলাম, বাট এখন কেডিএস তো নাই। আমার ছিল 35 টাকা করে, আমি বেচেছিলাম 44 টাকা 60 পয়সা করে, মনে আছে খুব সুন্দর। এখন ভলিউমটা আজকে পেয়েছে আনইউজুয়াল ভলিউম, ভলিউমটা যদি কন্টিনিউ করে তাহলে ভালো হবে। 43 ইভেন 42 টাকা 60 পয়সা থেকে 44 টাকা 60 পয়সা এই জোনটাকে একটা প্রফিট টেকিং জোন হবে। যারা আজকে বা গতকালকে এন্ট্রি নিয়েছেন 39 টাকা বা 39 টাকা 60 পয়সা এই জায়গাতে, ঈদের আগে যদি এই 42 টাকা 60 থেকে 44 টাকা 60 এই জায়গাতে স্টকটি যায় তাহলে কিন্তু শেয়ারটিতে আবারও সেল প্রেসার থাকবে এবং প্রফিট টেকিং হবে। ঈদ পরবর্তী সময়ে মার্কেট পজিটিভ ধারায় থাকলে কেডিএসটা আরো ভালো করবে, কারণ স্টকটি ন্যাব কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তবে বিনিয়োগকারীদেরকে বলবো অবশ্যই নিউজের সঙ্গে থাকবেন। মার্কেটের যে কোনো পরিস্থিতিতে নিউজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের কেডিএস অ্যাক্সেসরিজ প্রফিট টেকিং করার সুযোগ করে দেবে। স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে, এটিও মাথায় রেখে আপনারা এন্ট্রি নেবেন স্টকটিতে। এরপরে এই যে বিসিএসআরই, বিসিএসআরই নিয়ে কতবার কথা বলেছি। বিসিএসআরই সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। এইখানে বিসিএসআরই নিয়ে আমার কমেন্টস হচ্ছে এই মুহূর্তে স্টকটির গন্তব্য 37 থেকে 38 টাকা এই পর্যায়ে। যদি আগামী দিনে স্টকটি 40 টাকার
যদি সাপোর্ট ভেঙে ফেলে 40 টাকা 50 পয়সার সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে এই জায়গাতে স্টকটি আসার সম্ভাবনা থাকবে। তবে স্টকটি থার্ড কোয়ার্টার ইপিএসটা যেহেতু ভালো এসেছে, মার্কেট পজিটিভ রুল প্লে করলে স্টকটি কিন্তু এখান থেকে আবারও ঘুরে দাঁড়াবে এবং প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। বাট আমি মনে করি অবশ্যই ভলিউমটা আসার আগ পর্যন্ত, বায়ার আসার আগ পর্যন্ত বিনিয়োগকারীদের অপেক্ষা করতে হবে। আদারওয়াইজ এইখানে এন্ট্রি নিলে কিন্তু স্টকটি আরও দীর্ঘ সময় এই জায়গাতে অবস্থান করতে পারে। ইভেন যে সাপোর্টের কথা বললাম সেই সাপোর্টে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে ইউনিক হোটেল, আমার ইউনিক হোটেল নিয়ে আমার এক বড় ভাই জানতে চাচ্ছেন, গ্রুপে জানতে চাচ্ছেন, তারপরে দেখলাম কমেন্ট সেকশনেও রয়েছে ইউনিক হোটেল নিয়ে জানার জন্য। তো আজকে ওনারা হয়তো জানতো যে ইউনিক হোটেল হয়তো একটু প্রাইস অ্যাকশন করবে, তো সেটি করেছে। বাট গত দিনের হাইয়ের উপরে প্রাইস অ্যাকশন করে মুভমেন্টে যাওয়ার ইঙ্গিত দিলেও এইখানটাতে সে যেতে পারবে কিনা সেটা সময় দিতে হবে। কারণ 34 টাকা 60 পয়সা থেকে 34 টাকা 80 পয়সা এই জায়গাতে স্টকটি বাধার সম্মুখীন হবে এবং সেই বাধাটা সাকসেসফুলি ব্রেকআউট যদি করতে পারে তাহলে আশা করি স্টকটি 38 টাকা 50 পয়সা এই জায়গাতে প্রাথমিকভাবে তার গন্তব্যকে সেট করবে এবং সেটি যারা আজকে বা গত 32 50 31 60 এই লেভেলে যারা এন্ট্রি নিয়েছেন তাদের একটা প্রফিট টেকিং জোন হিসেবে থাকবে। আর এই মুহূর্তে স্টকটিতে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট স্টকটির এই মুহূর্তে বায়ার কিন্তু নাই। বায়ারদের আগমন ঘটতে হবে। একই সঙ্গে মার্কেট পজিটিভ রুল প্লে করলে অবশ্যই স্টকটি ভালো করবে। যেহেতু স্টকটির ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, সুতরাং আমরা প্রত্যাশা করি যে কোনো মুহূর্তে মার্কেটে এই ইউনিক হোটেল প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। আচ্ছা, ফাইন ফুডস নিয়ে খুব বেশি বলার নাই। ফাইন ফুডস আপনাদের নিয়মিত আলোচনা, সুতরাং বারবার অন্তত বললেন না, অনেকে হয়তো বিরক্ত হয়। দেখেন ছোট ছোট মুভমেন্ট করে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে, গত দিনের উপরে ক্লোজ দিয়েছে। আগামী দিনটা আমার কাছে মনে হয় যে এই 220 টাকার যে ব্যারিয়ার সেটাকে ভেঙে ফেলবে এবং সেটার উপরে ক্লোজ দিতে পারলে ফাইন ফুডস আবারও ভালো করবে। বাট ফাইন ফুডস এর আরএসআইটা অনেক বেশি রিস্কি জোনে রয়েছে, সুতরাং আমি বলবো যে অবশ্যই ফাইন ফুডস এ এন্ট্রি নেওয়ার আগে এই বিষয়টা মাথায় রেখে তারপরে আপনার ফাইন ফুডস এ এন্ট্রি নেবেন। যেহেতু আমরা দেখেছি স্টকটির থার্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, লো পেইড স্টক, পাবলিক হয়ে বেশ ভালো ডিমান্ড রয়েছে, একই সঙ্গে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি মোটামুটি ভালো। সেই ক্ষেত্রে আমি বলবো কারেকশন জোন 210 টাকা থেকে 212 টাকা এই লেভেলে একটা কারেকশন আসবে এবং তারপরে স্টকটি আরো মুভমেন্টে ফিরে আসবে। তবে আগামী দিনে এটি 220 টাকা এই জায়গাতে বেশ ভালো একটা সেল প্রেসার ফেস করবে। এরপরে আমরা খান ব্রাদার্স এর আগে আরো বেশ কিছু স্টক রয়েছে। আমরা তারপরে একটু খান ব্রাদার্স নিয়ে কথা বলে তারপরে আপনাদের অনুরোধের আর যে স্টক রয়েছে শেষ করে দেবো। একটু পরে আলোচনা। আমরা খান ব্রাদার্স দেখতে পাচ্ছি আজকে ডাউন ট্রেন্ডে এসেছে বা এখানে রেড ক্যান্ডেল করে এসেছে। খান ব্রাদার্স এর সাপোর্ট জোনটি এটি খুব স্ট্রং সাপোর্ট জোন। আশা করি এই সাপোর্ট জোনটাকে খান ব্রাদার্স রেসপেক্ট করবে এবং এই রেসপেক্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে খান ব্রাদার্স কিন্তু 109 টাকা এই জায়গায় চলে আসবে। যেহেতু খান ব্রাদার্সের থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে আর মেসিলিনিয়াস সেক্টরের মুভমেন্টটা সাধারণভাবে আপনারা দেখেন যে হুটহাট করে চলে আসে। প্রত্যেকটা স্টকে কিছু না কিছু প্রফিট আমরা দেখি। সুতরাং এটি যখন প্রাইস অ্যাকশনে ফিরে আসবে তখন অবশ্যই মুভমেন্টে থাকবে। তবে আপাতত আমি মনে করি যে এন্ট্রি নেওয়ার থেকে এখানে খান ব্রাদার্সে অবজার্ভ করাটা সব থেকে বেটার হবে। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি মনে করি যে এটি 116 টাকা থেকে 119 টাকা এর উপরে একটা ভালোভাবে ক্লোজ যদি দিতে পারে ভলিউম সহ তাহলে এটি প্রাইস অ্যাকশনে আসবে। এরপরে আমরা বিডি থাই, এই বিডি থাই নিয়ে একটু জানতে চাচ্ছেন, বিডি থাইয়ের কি অবস্থা একটু
আলোচনার চেষ্টা করি। বিডি থাই দেখতে পাচ্ছি যে 11 টাকা 60 পয়সা করেছে, ভলিউম করেছে খুবই কম, 4,44,000। ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি, আনচেঞ্জ অবস্থাতে রয়েছে। বিডি থাইয়ের কারেকশন জোন আমি বলি 11 টাকা 40 পয়সা, এই জায়গাতে থাকবে। বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটা গেইন করতে হবে যেহেতু পাবলিক হোল্ডিং অনেক বেশি, 8,10,00,000 মতো শেয়ার। ইঞ্জিনিয়ারিং সেক্টরে মুভমেন্ট রয়েছে, ভলিউমটা গেইন করতে পারলে আশা করি স্টকটি 12 টাকা 50 পয়সা থেকে 13 টাকা 20 পয়সা বা 13 টাকা 50 পয়সা এই লেভেলে একটা প্রাথমিক ভাবে প্রাইস অ্যাকশন করে সাধারণ বিনিয়োগকারীদের কাছে একটু হলেও সে তার গ্রহণযোগ্যতাকে ধরে রাখবে। বাট মার্কেট পজিটিভ রোল প্লে করলে তার আগে এই মুহূর্তে বিডি থাইয়ের আমি সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। এরপরে লভেলও রয়েছে, লভেল আইসক্রিম প্রাইস অ্যাকশনের জন্য তৈরি হচ্ছে। 84 টাকার উপরে ক্লোজ দিতে হবে, দেখা যাক সেটি 84 টাকা থেকে 85 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, সেটি দিতে পারলে ভালো হবে। এই মুহূর্তে আরএসআই বাড়ার অনেক জায়গা রয়েছে, আশা করি লভেলো আইসক্রিমটা প্রাইস অ্যাকশনে ফিরে আসবে এবং যাদের রয়েছে তারা অবশ্যই স্টকটিতে প্রফিট পাবেন যেহেতু 79 বা 78 এই লেভেলে স্টকটি ছিল। এর আগেও আমি লভেলো আইসক্রিম নিয়ে আপনাদের সাথে একাধিকবার কথা বলেছিলাম, আপনাদের অনুরোধের স্টক ছিল এটি অবজার্ভ করতে পারেন। স্টকটি মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। এরপরে আমরা বিএসসি নিয়ে বলি, বিএসসি 83-84 এই জোনটা খুবই একটা কমন জোন, এইখান থেকে স্টকটি বারবার ফিডব্যাক ভালো দেয় এবং এইখানটাতে আমরা আবারও আশা করছি স্টকটি এই 85 জোনে আসার একটা সম্ভাবনা তৈরি করবে এবং এই 85 থেকে 84 এই জায়গাটা স্টকটির একটা ভালো সাপোর্ট এবং এন্ট্রি জোন, এখান থেকে এন্ট্রি নিলে প্রফিট টেকিং সাধারণ বিনিয়োগকারীদের অনেক সহজ হয়ে যায়। তো যেহেতু ভালো করেছে, কোয়ার্টার ভালো এসেছে, আশা করি স্টকটি ভালো করবে এবং 93 টাকা থেকে 96 টাকা এই জায়গাতে স্টকটির জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাকে সাকসেসফুল ব্রেকআউট করতে পারলে স্টকটি আবারও ভালো প্রাইস অ্যাকশন ফিরে আসবে। তো যাদের কাছে রয়েছে আমি মনে করি ফান্ডামেন্টালি এই স্টকগুলো বিনিয়োগ করে অপেক্ষা করলে অবশ্যই এখান থেকে ভালো প্রফিট পাওয়া সম্ভব। তো এই হচ্ছে আজকে আপনাদের অনুরোধের স্টক এবং মার্কেট নিয়ে সার্বিক আলোচনা। আশা করি আপনারা সকলেই সুস্থ মস্তিষ্কে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আমি আমার চ্যানেলকে সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য, অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসে লিখে জানানোর জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।